বুঝলেন চাচি, মেয়ের খোঁজ খবর একটু নিয়েন। আজকালকার মেয়ে তো, বলা যায় না। আমার মতো আবার আপনাদের অগোচরে কখন কি কাণ্ড ঘটিয়ে ফেলে। মাকে তো বলতে শুনতাম, আগের হাল যেদিকে যায় পেছনের হালও সেদিকে যায়। তাই তো বললাম একটু খোঁজ খবর রাখবেন। শত হলেও একই বংশের তো আমরা। বংশের নাম তুলে আনবেন একদম। তুমি যেটা করেছো এর আগে কেউ করেনি, তাই এমন কথা মুখে আনার আগে লজ্জা লাগা উচিত তোমার। বদলির নোটিশ এসেছে আহিরের। আহিরকে বদলি করা হয়েছে রাজশাহী থেকে নোয়াখালীতে। এত তাড়াতাড়ি তাকে বদলি করা হবে বুঝতে পারেনি। মাথায় রাজ্যের চিন্তা এসে ভর করলো। এই মুহূর্তে সব থেকে বড় চিন্তা প্রতিভাকে নিয়ে। একে তো বাসায় তাকে সবাই মেনে নেয়নি, এজন্য একা রেখে যাওয়াটাও ঠিক মনে করছে না। নিধি রাতিশা যেমন করে প্রতিভার পেছনে উঠে পড়ে লেগেছে, এখানে একা রেখে গেলেও নির্ঘাত কোনো অঘটন ঘটানো ছাড়া দম নেবে না। সবার ব্যাপারে বিশ্বাস করা যায়, কিন্তু প্রতিভার ব্যাপারে কোনো রিস্ক নিতে রাজি নয় আহির। হাতে মাত্র 1 সপ্তাহ আছে। পরের মাসে তাকে রাজশাহী থেকে যেতে হবে। এই অল্প সময়ের মাঝেই যা করার করতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। অসময়ে দিগন্ত জুড়ে কালো মেঘের ঘন ঘটা, অথচ দক্ষিণ দিক থেকে আসা ঠান্ডা হাওয়া শীতকালের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে। প্রতিবার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো বাতাসের তাড়নায় এলোমেলো হয়ে মুখের ওপর আছড়ে পড়ছে, কিন্তু সেদিকে প্রতিবার কোনো হুঁশ নেই। গোধূলির আকাশের পানে তাকিয়ে জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। মাথার ওপর বিশাল আকাশটাই তার জন্য অবশিষ্ট আছে মাত্র। এক এক করে যারা যেভাবে এসেছে সবাই আবার সেভাবেই চলে গেছে। হাওয়া বেগম পায়ের ব্যথার কারণে সাধারণত ছাদে আসেন না। আজ কি মনে করে তিনি ছাদে এলেন সেটা তিনি ভালো জানেন। ছাদের কর্নারের দিকে দেখতে পেলেন পেছন ফিরে দাঁড়িয়ে আছে প্রতিভা। খেয়াল করলেন প্রতিভার ঘন চুলগুলো পিঠ বেয়ে কোমর অব্দি নেমে গেছে। মেয়েটা আহামরি রূপবতী তো নয়, তবু আহির মেয়েটার মধ্যে এমন কি পেয়েছে যার জন্য কারোর অনুমতির প্রয়োজন মনে করেনি, সোজা বিয়ের পিড়িতে বসে পড়েছে। এর চাইতে নীরা আরো বেশি সুন্দরী, তবে মেয়েটাকে হাওয়া বেগমের একদমই পছন্দ নয়। ওই মাইয়া, এই ভর সন্ধ্যায় ছাদে কি করিস? হাওয়া বেগমের কথায় প্রতিভা হচকচিয়ে গেল। দাদি, সারাদিন ঘরে ছিলাম, একা একা ঘরে ভালো লাগছিল না। তোরা আহিল কিছু বলে নাই? নিজেও তো কিছুই জানোস বলে মনে হয় না। ভাবছিলাম তোর মাথায় মেলা বুদ্ধি। যা ঘরে যা, অসময় বাহিরে যাইতে হয় না। দাদি, আপনি যাবেন না? আপনার পায়ে না ব্যথা? হুম, এত দরদ দেখাইতে হইব না। সন্ধ্যার দিকে বান বাতাস লাগলে বাচ্চার ক্ষতি হইব। তাড়াতাড়ি ঘরে যা কইতাছি। গত কয়েকদিনে প্রতিবার আহিরের প্রতি রাগ জমে থাকার মুখ্য কারণেই একটাই, তার জন্য সবাই খালি বাচ্চা বাচ্চা করে মাথা খারাপ করে দেয়। আহিরকে কিছু বলতেও পারছে না, বললেই শুরু করবে লাগাম ছাড়া কথাবার্তা। নিজে তো লজ্জার বালাইটুকুও নেই, শেষে প্রতিভাকে লজ্জায় পড়তে হয়। প্রতিভা হাওয়া বেগমের সামনে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সিঁড়ি দিয়ে নামতে নামতে সিদ্ধান্ত নিল আহিরকে বলবে, সে যেন সবাইকে বোঝায় কোনো বাচ্চা নেই, সবাই তাদের ভুল বুঝেছে। অন্তত তার কথা নিশ্চয়ই কেউ ফেলে দেবে না। আহির রুমেই ছিল, বোধহয় তার অপেক্ষা করছিল। প্রতিভাকে দেখে শুধালো। কোথায় ছিলে এতক্ষণ? প্রতিবার বেপরোয়া এলো। জাহার নামে ছিলাম। আপনার কোনো সমস্যা? আহির কিঞ্চিত ধমকের সহিত বলল, নিয়ত করেই রেখেছো জাহান্নামে যাবে, তাহলে জান্নাতে যাবে কিভাবে? যাও গিয়ে নামাজ পড়ো। আপনি আপনার চরকিতে তেল মারেন, আমার চিন্তা করতে হবে না। বলে আহিরের সামনে থেকে চলে গেল। আয়েশা গত কয়েকদিন খেয়াল করেছে রাতিশার মুখে অরুচি, কোনো খাবার মুখে তুলতে পারছে না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রসঙ্গ তুললে রাতিশা বিভিন্ন বায়না এড়িয়ে যাচ্ছে। রাতিশা মেহেদির সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই মেহেদির সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অ্যাবর্শন করাও তার একার পক্ষে সম্ভব না। রাতিশা সুযোগের অপেক্ষায় আছে, দরকার পড়লে আহিরের পায়ে ধরে ক্ষমা চাবে। মেহেদিকে যেন একবার বোঝায়, না হলে আত্মহত্যা ছাড়া বিকল্প উপায়ও নেই হাতে। আহির ইচ্ছে করে রাতিশাকে এড়িয়ে গেছে, জানে রাতিশা উপায়হীন হয়ে তার কাছেই আসবে। ঠিক হয়েছেও তাই। রাতিশা দরজা খোলা থাকা সত্ত্বেও আহিরের রুমের সামনে এসে কড়া নাড়ল। রুমে সে সময় প্রতিভা বসে অঙ্ক কষছিল।
এতদিন নানান ঝামেলার কারণে পড়াশোনায় মন বসছিল না, কিন্তু এভাবে কতদিন পিছিয়ে পড়লে চলবে না, সামনে তো এগোতেই হবে। দরজায় করাঘাতের শব্দে বইয়ের থেকে চোখ তুলতে রাতিশাকে দেখতে পেল। এসো না রাতিশা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? রাতিশা প্রতিভার সাথে কথা বলার মন মানসিকতা নেই, তাই সরাসরি জানতে চাইল। আহির ভাইয়া কোথায়? প্রতিভা বলল। বারান্দায় মনে হয়। রাতিশা তাচ্ছিল্যের সুরে বলল, মনে হয় মানে নিজের স্বামীর খোঁজ খবর রাখো না? ওয়াও নাইস। কিন্তু সে তো তোমার খবর সব সময় নিজের পকেটে নিয়ে ঘুরতো, এমনকি এখনো ঘোরে। মানুষ এমন বেপরোয়া কিভাবে হয়? প্রতিভা চোখে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে রাতিশার দিকে। রাতিশার জবাব এলো, এভাবে তাকেও না, বুঝেছো? যাকে পেয়েছো না, সময় থাকতে তার কদর করতে শেখো, হারিয়ে গেলে কেঁদেও কুল পাবে না। রাতিশাকে কেন প্রশ্ন করার সুযোগ পেল না? তার আগেই অশ্রুসিক্ত নয়নে রাতিশা সেখান থেকে প্রস্থান করল। আহিরা আসলেই বারান্দাতে ছিল। ঠাই এবং দরজা দুটোই লাগিয়ে রাখার কারণে রাতিশার কথাগুলো শুনতে পায়নি। রাতিশা চলে যাওয়ার পর প্রতিবার মাথায় রাতিশার বলে যাওয়া কথাগুলো মন্ত্রের ন্যায় গেঁথে গেছে। পড়াশোনায় আর মন বসাতে পারেনি। আহির রুমে এসে দেখল প্রতিভা পড়াশোনা রেখে ভাবুক দৃষ্টিতে সামনের দেয়ালের দিকে তাকিয়ে আছে। আহিরের কথা কানে পৌঁছাতে প্রতিভা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। এই মেয়ে, পড়াশোনা রেখে এত কি ভাবছো? জাহান্নামের সাথে সাথে এবার কি সেমিস্টারে ফেল করার মতো করে রেখেছো? প্রতিভা জানে তার মাথায় গেঁথে যাওয়া প্রশ্নের উত্তর এই মুহূর্তে আহিরের কাছে আছে। তারপরেও আহিরকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করার ইচ্ছে দমিয়ে রেখে বলল, কোনোটাই করি নাই। আপনাকে একটু আগে রাতিশা খুঁজে গেছে। আহির মনে মনে বলল। খুঁজবে তো আমাকে। প্রতিভাকে জিজ্ঞেস করলো, রাতিশা কি বলে গেছে? কিছু বলেনি। কিছুই বলেনি? তাহলে এসেছিল কেন? প্রতিভা খানিকটা বিড়বিড় করে বলল। যাওয়ার আগে বলেছে আপনার খোঁজ খবর রাখতে। প্রতিভা ভেবেছে আহির হয়তো শুনতে পায়নি, তাই পুনরায় ভাবভঙ্গি বদলে বলল, কেন এসছো সেটা আমাকে জিজ্ঞেস না করে আপনি গিয়ে দেখলেই পারেন। আহির প্রতিভার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। প্রতিভাকে কিছু বলতে নিয়েও বলল না। তুই প্রতিভাকে কি বলে এসেছিস? কি বলেছি ইতিমধ্যে তাহলে জেনেও গেছো? বাহ, মেয়েটা তো ভীষণ চতুর, ভালোই কথা লাগাতে জানে দেখছি। আহির কথার প্রসঙ্গ বদলালো। না বুঝে বেশি পটর পটর করিস না। কেন ডেকেছিস সেটা বল। আমি তোমাকে কেন ডাকতে পারি সেটা তোমার অজানা নয় ভাইয়া। অজানা নয়, কিন্তু আমার হাতে এখন কিছুই নেই। নিজে যেভাবে সবটা করেছিস সেভাবে সামাল দে। বলে আহির চলে যেতে নিল। রাতিশা পেছন থেকে আহিরের হাত চেপে ধরে আকুতি ভরা কণ্ঠে আহিরকে বলে, তোমার নিজের তো কোনো বোন নেই, আমি তো তোমার নিজের বোনের মতোই, তাই না? মেহেদি আমার কল রিসিভ করছে না ভাইয়া, একমাত্র তুমি পারবে ওকে বোঝাতে, প্লিজ ওকে একটু বোঝাও। রাতিশার মুখে বোন শব্দ শুনে আহির রেগে যায়। এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলে, এই কথাটা তোর আগে মাথায় ছিল না? মেহেদিকে আমি বুঝিয়েছি, সে রাজিও হয়েছিল, কিন্তু তারপর তুই যে কাণ্ড ঘটালি তাতে মেহেদি তোকে গ্রহণ করতে সম্পূর্ণ অস্বীকার করেছে। শুধু শুধু নিরীহ মেয়েটাকে সবার সামনে কলঙ্কিত প্রমাণ করে কিছু পেয়েছিস? রাতিশা মাথা নিচু করে বলে ফেলল, ভাইয়া এবারের মতো ক্ষমা করে দাও, তুমি যা বলবে তাই হবে, শুধু মেহেদিকে বোঝাও প্লিজ ভাইয়া। আমি তোমার দুটি পায়ে পড়ি, না হলে আমার হাতে সুইসাইড করা ছাড়া আর অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। আহিরের ভেতরে ভেতরে এটাই চাইছিল রাতিশা যেন তাকে অনুনয় করে। সে সুযোগে প্রতিভার দিকে সবার তাক করা অপবাদ থেকে তো মেয়েটা রেহাই পাবে। আহিরের সামনে আরও অপশন থাকলেও একে শিক্ষা দেওয়াটা জরুরি ছিল। আহির ভালো করেই জানে হিংসুটে মানুষকে খেপাতে হয় না, বরঞ্চ তাদেরকে তাদের কর্মের দ্বারাই শায়েস্তা করতে হয়। এতে যদি এরা বিগড়ে যাওয়া থেকে ফিরে আসে। আহির গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বেশ, তোর হাতে এখনো একটা উপায় আছে। যদি সবটা মেনে নিতে পারিস তাহলে আমি আরেকবার চেষ্টা করে দেখতে পারি। রাতিশা হাতের সাহায্যে চোখ মুছে। চোখে মুখে যেন আশার প্রদীপ জ্বলে ওঠে। বলো কি করতে হবে আমাকে, নির্দ্বিধায় আমি সব করতে রাজি আছি। তোকে সবার সামনে নিজের মুখে সবটা স্বীকার করতে হবে। ভেবে দেখ কি করবি। নয়তো তুই ভালো করেই জানিস, কাল যখন প্রতিভার পরিবর্তে তোর শারীরিক পরিবর্তন ফুটে উঠবে তখন এমনিতেই সবার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আহির দরকারি সব জিনিসপত্র একত্র করেছে। কেন করেছে সে সম্পর্কে প্রতিভা অবগত নয়। এই মুহূর্তে জিজ্ঞেস করার দরকার আছে বলেও মনে করছে না।
আহির নিজে থেকে কিছু না বললেও সে জিজ্ঞেস করবে না। সবার ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা আছে, তাতে বাহিরের কারোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। প্রতিভা নির্বিকার চিত্তে বসে বসে আহিরের কাজ দেখছে। লোকটা বেশ পরিপাটি থাকতে পছন্দ করে। প্রতিভা যে কদিন ধরে এ ঘরে আছে ততদিনে অন্তত সেটাই মনে হয়েছে। আস্তে আস্তে এও বুঝে গিয়েছে লোকটার খুব একটা খারাপও না, একটু গম্ভীর স্বভাবের। এজন্য হয়তো তার মনে হয় আহিরকে হাসালে মানায়ও না। কিছু মানুষ গম্ভীর্যের সঙ্গে মানানসই, সেই কিছু মানুষের দলের একজন আহির। মুখে পটর পটর করে যেসব লাজবিহীন কথাবার্তা বলে তাকে লজ্জায় ফেলে দেয়, সেসব আসলে বাস্তবিক অর্থে সম্পূর্ণ ভুয়া। রীতিমতো লজ্জায় ফেলে দেওয়ার জন্যই হয়তো বলে। আহির ওই দিনের পর এখন অবধি প্রতিবার সামান্য হাত পর্যন্ত ধরেনি। সেদিন বিনা অনুমতিতে হাত ধরে ঘর পর্যন্ত এনেছিল ঠিকই, কিন্তু তাতে কি? একটা দোষ তো আহির করেছেই। সবার সামনে বলেছে সে নাকি আহিরের বাচ্চার মা। সেদিন অপমানিত বোধ করলেও এখন হঠাৎ করেই লজ্জা এসে ঘিরে ধরল তাকে। লজ্জায় আহিরের দিক থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলল। বসে বসে পা না দুলিয়ে আমার কাজে সাহায্য করলেও তো পারতেন। আহিরের কথায় ঘোর কাটল প্রতিবার। নিজের কাজ নিজে করে খান, এত অলস হলে জীবন চলে না। প্রতিবার স্বভাব সুলভ কড়া গলায় বলে উঠল। এতক্ষণ যে মনোযোগ সেদিকে ছিল আহিরকে বুঝতে দিতে চাইল না। আচ্ছা, তো সারাদিন ধরে কে ঘরে বসে থাকে শুনি? আপনি নাকি আমি? আপনি তো আমাকে ঘরকুনো করে রেখেছেন। আমার সাথে কেউ আর আগের মতো কথা বলে না, এমনকি বাড়ি থেকেও কেউ আমার সাথে কথা বলে না। এসব আপনার জন্য হয়েছে। কথাগুলো বলার সময় প্রতিবার কণ্ঠ কেঁপে উঠছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ও এক প্রকার জোরপূর্বক বিয়েটা করতে হয়েছে তাকে। আহির বিষয়টি সামান্য হলেও আজ করতে পেরেছে। আহিরের কথা শেষ হওয়ার পর মুহূর্তে বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শোনা গেল। রফিকুর রহমান বাইরে চেঁচামেচি করছেন। কথাবার্তার ধরনে মনে হচ্ছে কাউকে খুন করার হুমকি দিচ্ছেন। খুন করে ফেলবো আমি ওকে। তুই শুধু ছেলেটার নাম একবার বল, কে আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে। রফিকুর রহমানের চোখ মুখ রাগে লাল রং ধারণ করেছে। ছেলেটাকে কি বলেছ? আগে এর ব্যবস্থা নেও, একে তো আমি আজ শেষ করেই ফেলবো। আয়েশা রাতিশাকে মারার জন্য উদ্যত হলে নিধি আর নাবিলা মিলে আয়েশাকে রাতিশার কাছ থেকে যেতে দেয় না। চেঁচামেচি শুনে হাওয়া বেগম সহ পরিবারের অন্য সদস্যরাও ততক্ষণে যে যার রুম ছেড়ে বেরিয়ে আসে। প্রতিভা আসতে নিলে আহির পেছন থেকে হাত টেনে ধরে আটকায়। ওদিকে কোথায় যাচ্ছ? আপনি শুনছেন না বাইরে ফুপুর চেঁচামেচি শোনা যাচ্ছে? খুব ভালো করে শুনতে পাচ্ছি। তোমাকে কেউ ডাকেনি, তুমি কেন যাচ্ছ? আবার হাতটা ছাড়ুন, যেতে দিন আমাকে। প্রতিভার কথায় আহির হাত ছেড়ে দেওয়ার পরবর্তী উল্টো শক্ত করে চেপে ধরে। ছাড়ুন না হাতটা। প্রতিভা আহিরের থেকে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও কিন্তু তার শক্তির সাথে পেরে ওঠে না। প্রতিভা ব্যর্থ চেষ্টা ছেড়ে দিয়ে আহিরের দিকে করুণ চাহনিতে তাকায়। বাসার মোটামুটি তুমুল হাঙ্গামা চলছে। ইব্রাহিম সাহেব তার বড় ছেলে ইলিয়াস রহমানকে বাসায় ডেকে আনলেন। বাসার ব্যাপারে ইলিয়াস রহমান বরাবরই সতর্কতা অবলম্বন করে চলেন। গত কয়েকদিন আগে আহির এবং প্রতিভাকে নিয়ে এহেন কাণ্ডের জন্য তিনি এমনিতেও অনেকটা বিচলিত। তার উপর বাসায় আবার কোন সদস্য কি ঘটিয়েছে সেটার মীমাংসা তৎক্ষণাৎ করার জন্য ডেকেছেন ইব্রাহিম সাহেব। বাসার ড্রয়িং রুমে সময় শুধু বড়রা অবস্থান করেছে। আয়েশাকে দেখা গেল ড্রয়িং রুমের এক কোণে কোণ ঠাসা হয়ে বসে আছে, চোখ মুখ ফুলে গেছে ইতিমধ্যে। অন্যদিকে রফিকুর রহমান আগে তখনও একাকার হয়ে ফেটে যাচ্ছে রাগে। আয়েশা মূলত রাতিশার অসুস্থতার জন্য সকালের দিকে তাকে হসপিটালে নিয়ে যান। সেখানে গিয়ে ডাক্তারের দেওয়া রিপোর্ট দেখে বনে চলে যান। শুরুতে ভেবেছিলেন ডাক্তার হয়তো ভুল রিপোর্ট দেখিয়েছেন, কিন্তু না, সেটা সত্যিকার অর্থে রাতিশারই ছিল। এবং বাসায় এসে রফিকুর রহমানকে সবটা জানাতে চেঁচামেচি শুরু হয়ে যায়। হাওয়া বেগম ফোড়ন কেটে বললেন, তাহলে আকাম বাদাইছে রফিকের মেয়ে, আর দোষ পড়লো ওই মেয়েটার। জবাবে রফিকুর রহমান বললেন, আমার প্রতিবারও এখানে দোষ আছে। আহিরের সাথে ওর যদি কোনো সম্পর্ক নাই থেকে থাকে তাহলে আহির ওকে বিয়ে কেন করবে?
আহির তো আগেই বলেছে প্রতিভা তার বিবাহিত স্ত্রী, তারপরও আপনি আহিরের গুণগান গাইবেন। এসব কিছুর পেছনে তাদের হাত আছে, আপনারা মিলিয়ে নিন। তোমার মেয়ে এত বড় কাণ্ড ঘটিয়েছে, তাতে ওদেরকে দোষ দিচ্ছ কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো ছেলেটাকে, সে যেন তার নাম বলে। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে কোনো কিছু সমাধান বের করতে পারবো না আমরা। ইব্রাহিম সাহেব গম্ভীর গলায় বললেন। সবার আলোচনার ফাঁকে দেখা গেল রাতিশা সেখানে উপস্থিত নয়। রাতিশার রুমের দিকে সবার নজর পড়তে দেখলো রাতিশা ততক্ষণে রুমের দিকে চলে গেছে। দরজা আটকে ফেলবে এমতো অবস্থায় আহির এসে বাধা দিল। আহিরের আন্দাজ ছিল রাতিশা তাকে আটকানোর জন্য যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, আর হয়েছেও সেটাই। আহিরের আন্দাজ ছিল রাতিশা সুইসাইড করার চেষ্টা করবে, হয়েছেও সেটাই। ভেবেছে সুইসাইড করার কারণে বাবা মা নিশ্চয়ই কঠোর হবেন না, কিন্তু আহিরের কারণে রাতিশার সে চেষ্টাও বিফলে গেল। রফিকুর রহমান এতক্ষণে যতটুকু শান্ত হয়েছিলেন, রাতিশার এহেন কাণ্ডের জন্য উল্টো খেপে গিয়ে রাতিশাকে মারতে গেলেন। আয়েশা আহিরকে সামনে থেকে সরিয়ে সাথে সাথে রাতিশার গালে চড় বসিয়ে দিলেন। আবার পাগলামি শুরু করেছিস? মরলে বেঁচে যেতিস খুব। আহির রেগে রাতিশাকে বলল। রাতিশা কেঁদে কেঁদে বলল, তাছাড়া কি করতাম? তুমি তো সবটা জানতে, যত বলেছি জানাতে জানাওনি। আহির জানতো মানে? আয়েশা রাতিশাকে নিজের দিকে ঘোরালো। আমার দিকে তাকা তুই, রাতিশা। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া জানতো, কারণ বাচ্চাটা ভাইয়ার ফ্রেন্ড মেহেদির। রাতিশা চেঁচিয়ে বলল। নাবিলা আহিরের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, আহির, রাতিশা যেটা বলছে সেটা কি সত্যি? আহিরের চোয়াল শক্ত হয়ে গেছে। রাতিশা তার কথা রাখেনি, উল্টো সব দোষ আবারও তাদের ঘাড়ে দেওয়ার মতলব আসছে। তবুও সতর্কতার সাথে বলল, চাচি, ঢাকায় যাওয়ার আগে জেনেছি ওর আর মেহেদি সম্পর্কের ব্যাপারে, কিন্তু এতদূর আমার জানা ছিল না। প্রতিভাকে যেদিন দোষ দেওয়া হয়েছিল সেই দিনই বাকিটুকু জানতে পেরেছি। দেখেন, আমি একটু আগে বলেছিলাম না আহিরের হাত আছে এটাতে? সেই ইচ্ছা করে আমার মেয়ের পেছনে মেহেদিকে লাগিয়ে দিয়েছে। রফিকুর রহমান বড় ভাই এবং বাবাকে উদ্দেশ্য করে বললেন। ইব্রাহিম সাহেব বললেন, রফিক, চিৎকার করা বন্ধ করো। তোমার মেয়েও কোনো দিক দিয়ে কম যায় না। আহির, তুই মেহেদিকে খবর দে, বল ওর বাবা মাকে নিয়ে এক্ষুনি আসতে। বাকিটা আমরা দেখছি। পরের দিন শুক্রবার সকালের দিকে আহিরের রওনা দিতে হবে নোয়াখালীর উদ্দেশ্যে। আহির নাবিলা এবং ইলিয়াস রহমানের সাথে দেখা করতে যায়। নানান ঝামেলায় পড়ে তাদের সাথে গত কয়েকদিন ধরে ঠিকমতো কথা বলা হয়ে ওঠেনি। রুমের সামনে গিয়ে দরজায় টোকা মেরে আহির নিজের উপস্থিতি জানান দিল। ইলিয়াস রহমান গম্ভীর গলায় জানালেন, আসতে পারো। নাবিলা রহমান আহিরের ওপর এখনো অভিমান পুষে রেখেছেন, যা তার হাবভাবে স্পষ্ট। আহিরকে দেখে তিনি পাশ ফিরলেন। আহির তাদের জানালেন, আমাকে বদলি করা হয়েছে, আগামীকালই যেতে হবে। কবে নোটিশ দেওয়া হয়েছে জানতে পারি? গত সপ্তাহে। নাবিলা রহমান অস্থির হয়ে গেলেন। যত রাগ অভিমান পুষে রাখুক না কেন, মা তো তিনি। ছেলে হুট করে চলে যাবে বললে কোনো বাবা মাই শান্ত থাকতে পারেন না। নাবিলা রহমান বললেন, কি, এই কথা তুই আমাদের এখন জানাচ্ছিস? জানানোর মতো সুযোগ হয়ে ওঠেনি মা। আহির শান্ত গলায় জানালো, এখন তো সুযোগ হবে না। হবে কি করে? কষ্ট করে লালন পালন করেছি তো এমন দিন দেখার জন্যই। একটা বাহিরের মেয়ে এসে ঠিক আমার কাছ থেকে ছেলেটাকে নিয়ে গেল। বলে খানিকটা ফুপিয়ে উঠলেন নাবিলা রহমান। ইলিয়াস রহমান পাশ থেকে ধমক দিলেন, তুমি চুপ করবে? সারা দিন কানের কাছে প্যান প্যান, ভাল লাগে না নাবিলা? তোমার ছেলে কোনো সুযোগ পায়নি, সেটা তুমি ভালো করে জানো। ব্যস্ত ছিল বিদায় জানতে পারেনি। এতটুকু কমন সেন্স নেই তোমার মাথায়? স্বামীর ধমক খেয়ে নাবিলা রহমান চুপসে গেলেন, মুখ দিকে আর একটি শব্দও বের করলেন না। ইলিয়াস রহমান আহিরের সাথে কিছু ব্যাপারে আলাদা কথা বলতে চাইলেন। তোমার সাথে দরকারি কথা আছে, বাইরে চলো। আহিরকে উদ্দেশ্য করে ইলিয়াস রহমান বললেন, আমি জানি তুমি আমাকে মিথ্যে বলেছো। আহির বাবার মুখের দিকে তাকিয়ে কথার প্রসঙ্গ বোঝার চেষ্টা করলো। পরক্ষণে জিজ্ঞেস করলো, কোন ব্যাপারে? তুমি প্রতিভাকে বিয়েটা সবার সামনে করেছো, তার আগে না। সেদিন তুমি সবাইকে মিথ্যে বলেছিলে কেন?
আপনি যেহেতু এতটুকু জানেন তাহলে নিশ্চয়ই কেন বলেছি সেটাও জানেন। ইলিয়াস রহমান এবার কথার মূল প্রসঙ্গ টেনে আনলেন। যা হওয়ার হয়ে গেছে, তুমি প্রতিভাকে ছেড়ে দাও। সম্ভব না। আহিরের কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলল। আহিরের দৃঢ় কণ্ঠের কথা শুনে ইলিয়াস রহমানের কপালে ভাঁজ দেখা দিল। মৃদু রাগী গলায় আহিরকে ছাড়লেন। তুমি জানো সামনে ওর জন্য ঠিক কি অপেক্ষা করছে? আল্লাহ যখন কোনো অসুখ দেন তখন সাথে করে সেই অসুখ থেকে বাঁচার জন্য উপায়টাও সাথে দিয়ে দেন। শুধু আমাদের দরকার পড়ে বিচলিত না হয়ে ধৈর্যের সাথে সবটা মেনে নেয়া এবং প্রয়োজন মাফিক ঔষধ সেবন করা। এই কথাটা আমাকে একদিন আপনি তো বলেছিলেন, তাই না বাবা? যেদিন আমি টাইফয়েডে ভুগছিলাম, সাথে ভীষণ বকাও দিয়েছিলাম এই অসুখটাকে। ইলিয়াস রহমান খানিকটা দমে গেলেন, তবে হাল ছেড়ে দিলেন না। ওটার এটার মধ্যে অনেক তফাৎ আছে আহির। তখন তুমি ছোট ছিলে, তোমাকে বোঝানোর স্বার্থে কথাটা বলেছিলাম। আমিও আপনাকে এখন বোঝানোর স্বার্থেই বলছি। ওর দায়িত্ব নেওয়ার আগে সবটা ভেবে চিন্তেই নিয়েছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাথে থেকেই সকল কিছুর মোকাবেলা করব। আমিও দেখতে চাই কে কি করতে পারে। আহির চলে যেতে উদ্যত হলে ইলিয়াস রহমান বললেন। তা তুমি যখন ওর সাথে থাকবে না, বিশেষ করে কালকের পর থেকে তুমি নোয়াখালী আর সে রাজশাহী, তোমার অনুপস্থিতিতে ওকে কোন পরিস্থিতিতে দাঁড় করাবে সে সম্পর্কে অবগত আছো নিশ্চয়ই। ওকে এখানে একা রেখে যাচ্ছে কি? আহিরের কাছ থেকে জবাব এলো। বিস্ময়ের সাথে ইলিয়াস রহমান বললেন, মানে? মানেটা পরিষ্কার, আমি ওকে আমার সাথে করে নিয়ে যাব। আহিরের আহাম্বক কথাবার্তায় ইলিয়াস রহমান ভীষণ ধৈর্যচ্যুত হলেন। প্রেমে পড়লে মানুষ বিগড়ায় ঠিকই, তাই বলে আহিরের মতো কঠোর মনের ছেলেটাও বাস্তবিক জ্ঞানশূন্য হয়ে পড়বে ভাবেননি। মাথা ঠিক আছে তোমার? এখনো ঠিকমতো মেয়েটা ভার্সিটি গেল না, অমনি তুমি বলছো ওকে নিয়ে যাবে? তাহলে ওর পড়াশোনার কি হবে ভেবেছো একবার? আহির সন্দেহের সাথে তাকালো, বলল। আপনি কি সত্যি ওর পড়াশোনা নিয়ে ভাবছেন নাকি অন্য কিছু নিয়ে ভাবছেন, জানতে পারি কি? ইলিয়াস রহমানের চেহারার পরিবর্তন লক্ষ্য করা গেল না। তিনি আগের ভঙ্গিমা বজায় রাখলেন, বললেন। তোমার যা খুশি করো, পারলে তোমার মাকেও এ ব্যাপারে রাজি করিয়ে নিও। মা যদি প্রতিভার ব্যাপারে রাজি থাকতো তাহলে অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে যেত, যেটা আপনি আমার থেকে ভালো জানেন। বলে গটগট করে হেঁটে চলে গেল। আহিরকে ব্যস্ত হাতে ব্যাগপত্র গোছাতে দেখে প্রতিভা শুধালো। এত গোছগাছ করছেন, আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, ব্যাগপত্র গুছিয়ে নাও, কাল সকালে আমরা বের হব। আমি কেন গোছা যাব? চুপচাপ যা বলেছি সেটা করো, আমি গেলে তোমার এখানে থেকে কাজ নেই। আরে কিন্তু আমার কোনো কিন্তু না, যা বলেছি সেটা করো। প্রতিভার কথায় গুরুত্ব দিল না আহির। এই মুহূর্তে কথা বাড়ানোর মতো মুডে আহির নেই। সারাদিনের ধকলের কারণে ক্লান্তিতে তার চোখ দুটো বুঝে আসতে চাইছে। সব গোছগাছ শেষ করতে করতে রাত 1টা পেরিয়ে গেছে। সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হবে ভেবে সব চিন্তা ঝেড়ে মুছে প্রতিভাকে তাড়াতাড়ি ঘুমোতে বলে আহির ঘুমের দেশে হারিয়ে গেল। সকাল সকাল আহির ড্রয়িং রুমে এসে অবাকের চরম শিখরে পৌঁছে গেছে। হাওয়া বেগম তৈরি হয়ে বসে আছেন ড্রয়িং রুমের সোফায়। আহিরকে দেখে হাওয়া বেগম জানিয়ে দিলেন তাদের সাথে তিনিও যাবেন। ইব্রাহিম সাহেব নিষেধ করলেও উল্টো খেপে যান। জেদ ধরেছে সে যাবেই যাবে। তাকে দেখে আহির কিভাবে প্রতিভাকে নিয়ে যায় দেখবেন তিনি। ব্যাগপত্র তাই তৈরি করে নিজের সাথে নিয়ে বসেছেন। সাত সকালে আহিরের মেজাজ বিগড়ে দেওয়ার জন্য এই মহিলা একাই যথেষ্ট। ছোট থেকে দেখে এসেছে বাসায় সবাই তার হুকুমের গোলাম সেজে বসে আছে। মাঝে মাঝে নিজের বাপ আর দাদার ওপর আহির প্রচন্ড বিরক্ত হয়ে যায়। তারা দুই বাপ বেটাই তো যত নষ্টের গোড়া। সারা জীবন ইব্রাহিম সাহেবকে হাত করে রেখেছিলেন হাওয়া বেগম, তার উপর নিজের ছেলেকে। ইলিয়াস রহমান মা বলতে পাগল প্রায়। তিনি যেটা বলবেন সেটাই সঠিক, বাকি কোথায় কি বয়ে যাবে তাতে তিনি মাথা ঘামানোর ধার ধারেন না। হাওয়া বেগমও কম না, কোথায় বৃদ্ধ বয়সে আল্লাহকে ডাকবে, সবার সাথে নরম আচরণ করবে, সেটা না করে সামান্য বিষয়কে কেন্দ্র করে বাড়ির শুদ্ধ লোকের সাথে চিৎকার চেঁচামেচি করেন। কিভাবে যে ইব্রাহিম সাহেব একে সারা জীবন সহ্য করেছে কে জানে। আহির হাওয়া বেগমের দিকে তাকিয়ে ভাবে, ইব্রাহিম সাহেবের জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে সারাদিন মারের উপর রাখতাম, তখন দেখতাম কেমন ঠিক না হয়ে পারো। পরক্ষণে মনে পড়লো তার বউও তো কম যায় না, কথায় কথায় খালি রাগ দেখায়। আহিরকে আসতে দেখে হাওয়া বেগম উল্লাসের সহিত বললেন, কি ও দাদু ভাই,
আমাদের রাইখা বউ নিয়ে একা একা যাওয়ার সিদ্ধান্ত নিছ শুনলাম। ঠিকই শুনেছেন দাদি, কি আর করবো বলেন, নতুন বউ রেখে কি একা একা যাওয়া যায় নাকি? নাবিলা আশেপাশে ছিলেন। আহিরের কথার জবাবে তিনি সহ বাকিরা মিয়েই গেছেন। তবে হাওয়া বেগম দমে যাননি। বংশের গোড়া তিনি। তার মতোই যে আহির ঠোঁটকাটা স্বভাবের সেটা কারোর জানা ছিল না। যাইবার হলে যাইবা, আমারও নিয়ে যাও তোমাদের সাথে, কতদিন কোথাও যাই না। আহির মুখের ওপর বলে দিল, কেন? আমি আমার বউ নিয়ে যাচ্ছি, আমাদের সাথে গিয়ে আমাদের ডিস্টার্ব করবা তা তো হবে না। তুমি বরং তোমার জামাইকে নিয়ে কোথাও যাও। আরে কি কও, বুড়ো এখন আর যাওয়ার মতো শক্তপোক্ত আছে নাকি? তুমি তো বেশ সবল, তাই তোমার সাথে যাব। ছি, নিজের বরকে কেউ এগুলো বলে নাকি? তোমার দেখে তো বাকিরাও শিখবে। আমার বউ তো তখন তোমার মতো আমাকে বুড়ো বলে আমার নাতির সাথে ভাগবে। দাদা মুখ বুঝে সব সহ্য করলেও আমি সেটা করব না। হাওয়া বেগম চুপসে গেলেন। আহির যে মুখের ওপর না করে দেবে সেটা হয়তো নাবিলাও ভাবেননি। নাবিলা এসে আহিরকে বোঝানোর আরেকবার ব্যর্থ প্রয়াস চালালো। নিয়ে যা না, এমন করছিস কেন? আম্মা গিয়ে কিছুদিন তোদের সাথে থেকে আসুক না। মা, তুমি কি বলো তো, নিয়ে তো যেতামই, কিন্তু তার আগে দাদার চাঁদ মুখখানি একটু দেখো, পুরো আমাবস্যায় ঢেকে গেছে। দাদা পারবে বলো বুড়ো বয়সে দাদিকে ছাড়া একা থাকতে? শেষে বউয়ের শোকে বেচারার কিছু একটা হয়ে গেলে আমি বাপু দায়ভার নিতে পারবো না। আহিরের বেপরোয়া যুক্তির কাছে নাবিলাও হার মেনে নিলেন। ইব্রাহিম সাহেব সত্যিই গোমরা মুখে বসেছিলেন, কিন্তু যত যাই হোক নাবিলা তো ছেলেকে দূরে যেতে দেবেন না। তার ধারণা একবার প্রতিভাকে নিয়ে বাসার বাইরে বের হলে কখনো ছেলেকে ফিরে পাবেন না। প্রতিভা আস্তে আস্তে আহিরকে বাসায় সবার থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। গাড়ি ছুটে চলেছে আপন গতিতে। এই গন্তব্যের শেষ কোন জায়গায় সে সম্পর্কে প্রতিভা এখনো অবগত নয়। আহির গম্ভীর মনোযোগ দিয়ে ড্রাইভ করে চলেছে। আপাতত তার দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ। আহিরের পাশের সিটে প্রতিভা বসে আছে। জানালার কাচ নামিয়ে রাখার কারণে আহিরের থেকে ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে প্রতিভাকে। শীতের মৌসুম হওয়ার কারণে এতক্ষণে শরীর খানিকটা হিম হয়ে এসেছে প্রতিভার। তবুও এতেই বেশ ভালো লাগছে তার। আচমকা গাড়ির কাচ তুলে দেওয়ায় বাহির থেকে দৃষ্টি সরিয়ে আহিরের দিকে নজর দিল। এটা কি করলেন? ঠান্ডা লাগছে না তোমার কাছে? না তো, উল্টো গরম লাগছে। লাগারই কথা, যেদি উড়নচণ্ডী মেয়েদের গরম একটু বেশি লাগে, ওদের কাছে আবার শীত বলে কিছু হয় নাকি? বুঝলাম, জেদি আমাকে বলেছেন, কিন্তু এখানে উড়নচণ্ডীতা কাকে বললেন শুনি? যাকে বলেছি সে বুঝতে পেরেছে। আবার ঠান্ডা লাগছিল তাই তুলে দিয়েছি। প্রতিভা চুপচাপ বাহিরের দিকে দৃষ্টি সরালো। মনে মনে কৌতূহল জন্মালো দাদিকে সাথে কেন আনতে চায়নি জিজ্ঞেস করার। পরক্ষণে ভাবলো লোকটা কি রেখে কি শুনিয়ে দেয় বলা বাহুল্য। তখন লাগাম ছাড়া কথাবার্তা বলে সবার সামনে যেভাবে বিভ্রান্তিতে ফেলেছিল, এখন তো সে সম্পূর্ণ একা। সেজন্য জিজ্ঞেস করার কৌতূহল পুরোদমে উবে গিয়েছে। কিন্তু কোথায় যাচ্ছে সেটা তো জিজ্ঞেস করাই যায়, এতে নিশ্চয়ই কোনো কথা শুনিয়ে দেবে না। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আহিরকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ হানিমুনে ছাড়া আর কোথাও যায়? তাও তো তোমার পার্শ্ববর্তী এলাকায় যাচ্ছি। প্রতিভা ভেতরে ভেতরে যেটার আশঙ্কা করেছে সেটা বলেই প্রতিভাকে চটিয়ে দিল আহির। আপনার কি মুখ দিয়ে ভালো কোনো কথা বের হয় না? আজব একটা লোক। দয়া করে এটা বলুন, আমার পার্শ্ববর্তী এলাকা বলতে কোথায় বোঝাচ্ছেন? কোথায় আবার? রয়্যাল ডিস্ট্রিক্ট, নোয়াখালী। ও সরি, পার্শ্ববর্তী এলাকা হবে না, পার্শ্ববর্তী দেশ হবে। শেষের কথাটা যে আহির টিটকারি করে বলেছে বুঝতে অসুবিধা হয়নি প্রতিভার। হাওয়া বেগম ঘরে গিয়ে মুখ ফুলিয়ে বসে আছেন। বাসার শুদ্ধ লোকের সামনে কিনা আহির তাকে মুখের ওপর না করে দিল, ভাবতে লজ্জায় কুকড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। ইব্রাহিম সাহেব মনে মনে আহিরের ওপর ভীষণ খুশি। এ বাসায় একমাত্র আহিরই পারে ঘাড়ের রগ বাঁকা মহিলাকে টাইট দিতে। ভাবছেন ফিরে এলে আহিরের কাছে বউ সোজা করার ট্রেনিংয়ে বসবেন। বাচ্চাদের মতো কি সারাদিন মুখ ফুলিয়ে বসে থাকবে? ইব্রাহিম সাহেবের কথা শুনে তেতে উঠলেন হাওয়া বেগম।
সাপের মতো একটা ফোঁস করে শব্দ ছাড়লেন, বললেন, কত বড় কথা আমারে ন্যায় নাই আহির। বিয়ার 2 দিন না পার হইতে বউয়ের আসল লুকানো শুরু করে দিছে। কোলে পিঠা নিয়ে সব গুলাই কাপুরুষ পারছি এতদিন আমি। একটারও বউ শাসন করার ক্ষমতা নাই, উল্টা বউয়ের পিছে গিয়া লুকাই। হাওয়া বেগমের চিৎকার রুমের বাহির অবধি পৌঁছে গেছে। আহির যদি শুনতো, নির্ঘাত বুড়ির মুখে কয়েক ঝামটি মেরে দিত। নাবিলা রহমানেরও একই অবস্থা। স্বামীর কাছে কাল সারা রাত গুনগুন করতে ইলিয়াস রহমান উপায় না পেয়ে হাওয়া বেগমকে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আহির যে এভাবে নিতে অস্বীকার জানিয়ে দেবে বিষয়টি তখন একটুও মাথায় আসেনি। না হলে অন্য কোনো উপায় খুঁজে বের করতেন। আহির প্রতিভাকে বাধায় দিয়ে কোথাও বেরিয়েছে, যাওয়ার আগে বলে গেছে, এখন আর কষ্ট করে রান্না করার দরকার নেই। আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো এবং খাবারটাও সাথে করে নিয়ে আসবো। ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে নাও। প্রতিভা ফ্রেশ হওয়ার কিছুক্ষণের মধ্যে আহির ফিরে আসে। প্রতিভাকে খেয়ে নিতে বলে, আহির ফ্রেশ হতে চলে যায়। আহির ফ্রেশ হতে রুমের বাইরে থেকে প্রতিভার ডাক শুনতে পায়। প্রতিভা প্রথমবারের মতো তাকে নাম ধরে ডাকছে, যেটা তার জন্য একদম অবিশ্বাস্য ব্যাপার ছিল। প্রেয়সী যে এতে এত তাড়াতাড়ি গলে যাবে সেটা আহিরের ধারণার বাহিরে ছিল। প্রতিভাকে নাম ধরে ডাকতে শুনে আহিরের সময় কয়েক সেকেন্ড থমকে যায়। প্রতিধ্বনি কানে বাজতে থাকে, আহির খেতে আসুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। প্রেয়সী তাকে আহ্লাদ ভরা কণ্ঠে ডাকছে, সে না গেলে চলবে। আহির তাই দাঁড়িয়ে নেই, সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে। হাওয়ার ফাঁকে ফাঁকে প্রতিভার দিকে আর চোখে তাকায়, বুঝতে চেষ্টা করছে মেয়েটার মনে আসলে কি চলছে। এমন কি করলো আহির যে হঠাৎ করে সব রাগ ভুলে গেছে? আহিরের এখানে আজ প্রথম দিন, যথাসম্ভব দ্রুত ফিরবে বলে জানিয়েছে। প্রতিভা এত সময় বাসায় একা কিভাবে কাটাবে জানা নেই। আহির যাওয়ার আগে শুধু এতটুকু বলে গেছে, কোনো দরকার হলে যেন ফোন করে জানায়। আহির দুপুরের পর চলে এসেছে। আহির শাওয়ার নিয়ে বেরোবার পর বেলকনির দিকে চোখ পড়ল। প্রতিভা বেলকনির দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। প্রতিভাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহিরের মাথায় শয়তানি বুদ্ধি নড়াচড়া করে বসলো। দৃষ্টি বাইরে নিবদ্ধ থাকায় তখনও আহিরকে এদিকে আসতে লক্ষ্য করেনি প্রতিভা। অনেকটা ভাবনায় বিভোর ছিল। হঠাৎ ঘাড়ে ঠান্ডা হাতের স্পর্শ পেতে কেঁপে উঠল প্রতিভা। আহিরের শয়তানি বুদ্ধি কাজে দিয়েছে। কাজের কর্মকাণ্ডে অনেকটা শব্দ করে না হেসে পারল না। প্রতিভাকে তাকাতে দেখে হাসি থামিয়ে ভাবভঙ্গি বদলে স্বাভাবিক করে ফেলল, যেন সে একটু আগে কিছুই করেনি। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? ঠান্ডা হাতটা লাগালেন কেন? কোথায় লাগিয়েছি? কোনো প্রমাণ আছে? প্রতিভা বুঝলো আহিরের সাথে তর্ক করে সে জিততে পারবে না। খেতে আসুন বলে চলে গেল। আহির বাসা থেকে বেরোনোর পর প্রতিভা মনে মনে এক কঠোর সিদ্ধান্ত নিল, আহির আজ সহজে বাড়ি ফিরবে বলে মনে হয় না। প্রতিভা হাতের টুকটাক কাজ সেরে বাসা থেকে বেরিয়েছে। এখান থেকে বাসা খুব বেশি দূরের পথ নয়, যেতে সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। বাসার মানুষগুলোতে কত দিন দেখেনি। কাল থেকে কয়েকবার ভেবেছিল আহিরকে বিষয়টি জানাবে, কিন্তু সাহস হয়ে ওঠেনি। তাছাড়া আহির এখানে নতুন, একদিন না যেতে তাকে এভাবে কাজ ফেলে রেখে যাওয়ার কথা তো বলতে পারে না। বাসা থেকে বের হওয়ার আগে আহিরের নম্বরে ডায়াল করলো প্রতিভা। তখন জানালে হয়তো না করবে না ভেবে ফোনটা করা, কিন্তু আহিরের ফোন বারবার বন্ধ বলছে, হয়তো কাজে ব্যস্ত আছে। সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল প্রতিভা। আহির আসার আগেই যে তাকে ফিরতে হবে, পরিচিত রাস্তার গলির মোড়ে এসে রিক্সা থামালো। কতদিন পর প্রতিভা নিজের আপনজনদের সচক্ষে দেখবে। আজ যে করেই হোক বাবাকে সবটা বুঝিয়ে বলবে। এটা কেবল ছোট্ট একটা ভুল বোঝাবুঝি ছিল। বাবাকে কয়েকবার অনুরোধ করলে বাবা নিশ্চয়ই বিশ্বাস করবেন। বাড়ির গেটের ভেতর ঢুকতে উঠোনে মর্জিনা খাতুনকে দেখা গেল। মর্জিনা খাতুন উঠোনে বসে রোদ পোহাচ্ছিলেন। আপন মানুষ বলতে সবার আগে প্রতিভা বাবা আর দাদিকেই বোঝে। তাই তো এতদিন পরে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চোখের কোণে পানি এসে জমে শুরু করে দিয়েছে। দাদু বলে অস্পষ্ট স্বরে উচ্চারণ করতে মর্জিনা খাতুন ফিরে গেলেন। নাতনিকে চিনতে তার মোটেও অসুবিধা হয়নি, ছুটে এসে জড়িয়ে ধরলেন।
উচ্চস্বরে হাঁক ছেড়ে ডাকলেন আমির হামজাকে। তিনি আজ বাসাতেই ছিলেন। আমির বাপ দেখা যা, কে আইছে? আমির হামজা মায়ের ডাকে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। পেছন পেছন সাইদা বেগম এবং সাদিয়া ভেতর থেকে বেরিয়ে আসে। সামনে প্রতিভাকে দেখে সাইদা বেগমের চেহারায় অন্ধকার নেমে এলো। মনে মনে ক্ষোভ জন্মালো, আপদ আবার ঘাড়ে এসে জুটেছে। অথচ তিনি ভাবতে পারেননি তাকে খুশি করে দিয়ে আমির হামজা রেগে যাবেন। প্রতিভাকে গম্ভীর গলায় বললেন, কি চাই? এখানে কেন এসেছিস? আমির হামজা আর যাই হোক কখনো তাদের দু বোনকে তুমি ব্যতীত সম্বোধন করে না। যখন কোনো কারণে ক্ষিপ্ত হয়ে যান তখনই কেবল তুই শব্দটি উচ্চারণ করেন। সাদিয়া এসে সোজা প্রতিভাকে জড়িয়ে ধরেছে। সাইদা বেগম দেখতে না পারলেও সাদিয়ার সাথে প্রতিভার সম্পর্ক অন্য সব আপন ভাবনদের মতোই। জড়িয়ে ধরা অবস্থায় জিজ্ঞেস করলো, আপু তুমি কেমন আছো? প্রতিভা সামান্য ঠোঁট প্রস্তুত করে জানালো, আমি ভালো আছি, তুই কেমন আছিস? পড়াশোনা ঠিক মতো করছিস তো? সাদিয়া জবাবে মাথা নাড়ল। প্রতিভা পুনরায় আমির হামজার দিকে তাকালো। তার কথার ধারণে প্রতিভার বুঝতে একটু অসুবিধা হয়নি, তিনি এখনো রেগে আছেন। তবুও প্রতিভা বাবার রাগকে উপেক্ষা করে জিজ্ঞেস করলো, বাবা তোমরা কেমন আছো? আমির হামজার জবাব এলো, ভালো থাকতে দিয়েছিস আমাদের। মর্জিনা খাতুন ছেলের কথার ধরন শুনে অবাক হলেন। প্রতিভাকে কতদিন পরে দেখতে পেয়েছেন। কোথায় ভালো মন্দ খোঁজ খবর নেবে তা না করে বরং রাগারাগি করা শুরু করে দিয়েছে। মর্জিনা খাতুন বললেন, এমনি কথা কও কেন? কতদিন পরে নাতিটারে দেখলাম। আয় তুই আমার লগে ঘরে আয়। মর্জিনা খাতুন ঘরে নিতে চাইলে আমির হামজার রাগান্বিত কণ্ঠ ভেসে আসে, আম্মা আপনি বুঝবেন না, ওরে বলেন আমার চোখের সামনে থেকে যেন এক্ষুনি চলে যায়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাবা আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো প্লিজ। বাবা শুধু একবার শোনো, তুমি যেটা দেখেছো সেটা মোটেও সত্যি ছিল না। প্রতিভা কান্না জড়িত কণ্ঠে বলে, ব্যাস কোনো কথা শুনতে চায় না, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, তোকে যেন আমার বাসায় আর কোনোদিন না দেখি। প্রতিভা এবারও ব্যর্থ হয়েছেন। ঠিক কি করলে বাবার ভুল ভাঙবে এ মুহূর্তে সেটা তার জানা নেই ঠিকই, তবে বেরিয়ে আসার আগে এটা ঠিক করলো যে করেই হোক না কেন বাবার ভুল সে ভাঙিয়েই ছাড়বে। প্রতিভা বাসের জন্য দাঁড়িয়ে আছে। এতক্ষণে দুপুর পেরিয়ে গেছে। ফোনের স্ক্রিনে আহিরের 10টার অধিক মিসড কল দেখা যাচ্ছে। সাইলেন্ট করা থাকায় শুনতে পায়নি। সে সময় তার পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। ছেলেটিকে প্রতিভা খুব একটা খেয়াল করেনি, তার মনোযোগ সম্পূর্ণ ফোনের দিকে ছিল। যখন ছেলেটির কণ্ঠ শুনতে পায় প্রতিভা সেখানে স্থির হয়ে যায়। তুই এই কি কস? তুই কি শিওর ওটা প্রতিভা ছিল? এখন কই আছে? মোবাইল ফোনের অন্য পাশের লোকটিকে জিজ্ঞেস করলো, কোন দিকে গেছে জানোস কিছু? অপর প্রান্তের জবাব এলে মুবিন তাড়া দিয়ে জানতে চাইল প্রতিভার পরনের জামার রং কি ছিল। প্রতিভা যে ভয়ের আশঙ্কা করছিল সেটাই হয়েছে। পাশে স্বয়ং মুবিন দাঁড়িয়ে আছে। প্রতিভা গায়ের ওড়নার সাহায্যে নিজেকে ভালো মতো আবৃত করলো, যথাসম্ভব মুখটাও ঢেকে ফেললো যাতে তাকে দেখলেও মুবিন চিনতে না পারে। মুবিন যদি কোনোভাবে টের পায় প্রতিভা তার পাশে আশেপাশে দাঁড়িয়ে আছে তাহলে আজ আর রক্ষা নেই। প্রতিভা প্রাণপণে আল্লাহকে ডেকে যাচ্ছে। মুবিনের ফোন আলাপের মাঝে বাস এসে থামে। প্রতিভা কাল বিলম্ব না করে বাসে উঠে পড়ে। বাসে ওঠার সময় মুবিন তাই দেখেছে কিনা বোঝা গেল না। প্রতিভার পেছন পেছন সেও বাসে উঠে পড়ল। বাসে কন্ডাক্টর হিসেবে এক তরুণ বালককে দেখা গেল। সে মুবিনকে দেখে চিনতে ভুল করল না। তাকে দেখে বলল, আরে ওস্তাদ, আনে আনে কি মনে করি? মুবিন ছেলেটির কাঁধে হাত রাখলো। হ্যাঁ, একটা কাজে এক জায়গায় যাচ্ছি, বুঝছস? কি কামে? ছেলেটির কৌতূহল দেখে মুবিন চোখ রাঙায়। ছেলেটি মাথা নিচু করে ফেলে। সরি ভাই। মুবিন ছেলেটিকে আস্তে আস্তে কয়েকটা কথা বলে যেটা প্রতিভা শুনতে পায়নি। ইতিমধ্যে তার ফোনটি পুনরায় বেজে ওঠে। প্রতিভা ফোনের স্ক্রিনে আহিরের নম্বর দেখে খানিকটা বিচলিত হয়ে পড়ে। মাথায় নানান চিন্তায় সে চোট পাকাতে শুরু করে দেয়। এদিকে মুবিনও তার পেছনে। আহিরের সাথে কথা বলার সময় মুবিন তার কণ্ঠস্বর শুনে যদি চিনে ফেলে। প্রতিভা ফোন রিসিভ করলো না, কিন্তু আহির নাছর বান্ধা অনবরত কলের ওপর কল করেই চলেছে। শেষে এক প্রকার বাধ্য হয়ে প্রতিভা আহিরের কল রিসিভ করলো। হ্যালো।
প্রতিভা নিচু স্বরে বললেও আহিরের কণ্ঠস্বরে রাগের আভাস পাওয়া যাচ্ছে। কোথায় তুমি? প্রতিভা আমতা আমতা করলো। লোকজন, যানবাহনের শব্দ একত্রিত হওয়ায় প্রতিভার নিচু স্বরে বলা কথাগুলো আহিরের কানে পৌঁছায়নি। আহির বলল, কোথায় আছো বলো, আমি এখনই আসছি। প্রতিভা আহিরকে কিছু বলার আগে মুবিন এসে প্রতিভার সামনে দাঁড়িয়ে পড়ে। মুবিনের চোখে মুখে শয়তানি হাসি, বাজ পাখির ন্যায় এতদিন ওত পেতেছিল প্রতিভার বাসার আশেপাশে, আজ শিকার তার চোখের সামনে। জোরে চেঁচিয়ে বাস চালককে ডেকে এই গাড়ি থামান। বলতে লোকটা সাথে সাথে বাসে ব্রেক কষল। রাগের পাশাপাশি অস্থিরতা আহিরকে যেন আষ্টে পিষ্টে চেপে ধরেছে। প্রতিভা যে তাকে না জানিয়ে চলে যাবে এটা আগে কেন তার মাথায় আসেনি? যদি আসতো প্রয়োজনে নিজে গিয়ে দেখা করিয়ে আনতো, অন্তত বলে গেলে কি এমন হতো? রাগে সারা শরীর রিডিকে আহিরের। একবার খালি হাতের কাছে ভাই, আমাকে হয়রানি করার চিন্তা জনমের তরে ভুলিয়ে দেব, যেন সেকেন্ড টাইম এই স্টেপ নেওয়ার আগে 100 বার ভাবে। আহির দাঁতে দাঁত চেপে বলল। ফোনের ভিতরে হইচই শুনে আহির অন্তত এতটুকু বুঝেছে প্রতিভা বাসে করে রওনা দিয়েছে, কিন্তু তাতে কি আসে যায়? কোথায় বাস থামাতে বলেছে সেটা তো সে জানে না। আহির এক মুহূর্ত সময় অপচয় করলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। ফোন ট্র্যাকিং সিস্টেম তার ভালো মতো আয়ত্তে আছে, প্রয়োজনে সেটার সাহায্যে প্রতিভাকে খুঁজে বের করবে। রাজশাহীতে থেকে সাথে করে এনেছে যাতে আর কোনো খারাপ পরিস্থিতি তাকে ছুঁতে না পারে, অথচ সে নিজেই গিয়েছে আগুনে ঝাঁপ দিতে। মুবিন প্রতিভাকে কিছু বলবে তার আগে প্রতিভা বাস থেকে নেমে পড়ল। সামনে বাজার হওয়ার সুবাদে প্রতিভা লোকজনের ভিড় ঠেলে পালানোর যথাসাধ্য চেষ্টা করলো। কিছু দূরে যেতে পেছনে মুবিনকে দেখতে না পেয়ে প্রতিভা আড়ালে দাঁড়িয়ে আহিরের নম্বরে ডায়াল করলো। হাঁপাতে হাঁপাতে পড়ল, ওরা আমাকে ধরে ফেলবে। আহির, আপনি কোথায় আছেন? আহিরের অবস্থা অস্থিরতা দ্বিগুণ হারে বেড়ে গেছে। বলল, তোমার লোকেশন আমাকে জানাও প্রতিভা, ঘাবড়িও না, আমি আসছি। প্রতিভা আশেপাশের দোকানপাটের ওপর টাঙানো পোস্টারগুলোর দিকে নজর দিল। প্রতিভা এভাবে একা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা নিরাপদ ভেবে সামনে এক বাসার গেটের ভেতর ঢুকে পড়ল। তার পরপর মুবিনের সাথে আরো দুটো ছেলে সেখানে চলে আসে। মুবিন হাত মুঠো করে শূন্যে ঘুষি মারার মতো অঙ্গভঙ্গি করলো। মুখ দিয়ে বিশ্রী এক প্রকার গালি উচ্চারিত হলো। এবার হাত ফসকে পালিয়ে গেছে, কিন্তু কতক্ষণ? তোকে তো আমি খুঁজে বের করবো, তখন সুদে আসলে তোর সব মজা বের করবো। ছেলেগুলোকে কড়া নজরদারিতে রেখে যেতে চাইলো। পরক্ষণে বলল, তোদের রেখে কোনো লাভ নাই, আমিও থাকবো এখানে। কয়েক মিনিটের মাথায় একই স্থানে আহিরও এসে উপস্থিত হয়। প্রতিভা আড়াল থেকে আকে দেখতে পায়, কিন্তু মুবিনের ভয়ে আহিরকে ডাকতে পারছে না। আহিরকে আর তাকে একসাথে দেখলে এ মুহূর্তে তার পাশাপাশি আহিরের ক্ষতি করতেও দ্বিতীয়বার ভাববে না পকাঠে মস্তানটা। আহির এসে আশেপাশে ভালোভাবে তাকালো। মুবিনকে চিনতে তার মোটেও অসুবিধে হয়নি। শত হলেও আহির নিজের শত্রুকে চিনে রাখতে ভুল করে না। প্রতিভাকে যারা হেনস্থা করে কিংবা কোনো প্রকারের কষ্ট দেয় তারা আহিরের ঘোর শত্রু। আহির পরিস্থিতির বিবেচনায় এক দুরন্তর বুদ্ধি খাটালো। মুবিনদের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, এখানে কি করছেন? আহির মুবিনকে চিনলেও মুবিন আহিরকে একদমই চিনতে পারেনি। মুবিন চড়া গলায় বলল, কি করি সেটা কি আপনাকে বলা লাগবে? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, আমাকে বলবেন না? বাসায় দারোয়ানগিরি করার যদি এতই শখ থাকে বললেই পারেন। আমার অবশ্য বাসায় একজন দারোয়ানের খুব দরকার, আপনার মতো কাউকেই খুঁজছি। মুবিন আর কোনো কথা বলার সুযোগ পেল না। ছেলেগুলোকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেল। প্রতিবার শ্বাস যেন এতক্ষণে আটকে যাওয়ার উপক্রম হয়েছিল। চোখ বন্ধ করে একাধারে শুধু আল্লাহকে ডেকে চলছে। আজ আহিরকে বলে আসলে নিশ্চয়ই এত বড় বিপদে তাকে পড়তে হতো না। এজন্যই হয়তো স্বামীর অবাধ্য হওয়ার কথা শরীয়তে নিষিদ্ধ করেছেন মহান রব্বুল আলামিন। হঠাৎ সে অবস্থায় হ্যাচকা টান পড়তে প্রতিভা আহিরের বুকে এসে পড়ল। মুবিনের হাত থেকে তো বেঁচে গেছে, কিন্তু আহিরের রাগ তো প্রতিভা কিভাবে বাঁচবে প্রতিভার তা জানা নেই। চরের শব্দ দেয়ালের সাথে ধাক্কা লেগে পুনরায় প্রতিধ্বনিত হলো। মানুষ ভেতর থেকে কতটা কষ্ট পেলে নিজের ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে পারে সেটা বোধহয় এই মুহূর্তে আহিরের নিজেরও বোধগম্য নয়। প্রতিবার এহেন কাণ্ডে প্রতিফলন স্বরূপ তার সাথে যে কোনো কিছু ঘটে যেতে পারত, যা মনে পড়া মাত্রই আহিরের রাগকে দ্বিগুণ হারে বাড়িয়ে তুলেছে। আহির রাগে প্রতিবার দু কাঁধে শক্ত মতো চেপে ধরল। জোর গায়ে বলল,
আর কত রকমের পরীক্ষা নিবি আমার? বল, কত পরীক্ষা দিতে হবে তোর কাছে আমাকে? প্রতিবার মনে হচ্ছে আহির তার উক্ত অংশের সমস্ত মাংস হাত দিয়েই বোধহয় তুলে শান্ত হবে। রাগে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। শান্ত স্বভাবের লোকটির রাগান্বিত রূপ যে এতটা ভয়ঙ্কর হবে সেটা প্রতিবার ধারণার বাহিরে ছিল। যন্ত্রণায় প্রতিবার চোখের পানি গাল বেয়ে বেরিয়ে পড়ে। কাপা কণ্ঠে বলতে নেয়, আমি আপনাকে বলতে চেয়েছি কিন্তু প্রতিভাকে পুরো কথা বলার সুযোগ দেয়নি আহির। কাজ ছেড়ে তাচ্ছিল্যের সাথে বলল, হো, বলতে চেয়েছিস কিন্তু পারিসনি। পারবি কিভাবে? তোর কি আমাকে কিছু বলার প্রয়োজন আছে? কেউ হই তোর? আসলে ভুলটা আমারই হয়েছিল। ভেবেছি তোকে নিজের কাছে এনে সুন্দর করে সাজিয়ে রাখবো। তোর তো সেটা ভালো লাগেনি। তুই পণ করে বসেছিস, সবার কাছে ফেলনা হয়েছিলি, সেরকমই থাকবি। এখন আমি বেশ বুঝতে পারছি তুই আসলে সবার থেকে এটাই ডিজার্ভ করিস, বুঝিস? শেষের কথাটা আহির চেঁচিয়ে বলেছে। প্রতিভা মাথা নিচু অবস্থায় দাঁড়িয়ে আছে। আহিরকে বলার মতো তার নিকট কোনো কথা অবশিষ্ট নেই। তোকে দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। নিজেকে কন্ট্রোল করাটাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমি তোর গায়ে পুনরায় হাত তুলি, তার আগেই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তোকে যেন আর আমার ধারে কাছে না দেখি। প্রতিভা আগের ন্যায় দাঁড়িয়ে আছে। কোনো হেলদোল তার মাঝে প্রকাশ পেল না। হয়তো উপলব্ধি করার চেষ্টা করছে তার অবাধ্য কতটুকু আহিরের মনে আঁচড় কেটেছে। প্রতিভা চোখ তুলে তাকালো। আহির কি সত্যিই তাকে অন্যদের মতো তাড়িয়ে দেবে? প্রতিভার ভাবনার মাঝে আহিরের ধমকের কণ্ঠ ভেসে এলো। কি হলো? কি বললাম কথা কানে যায় না? প্রতিভা সদর দরজা দিয়ে এগিয়ে গেল। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলো আহিরের রাগে ফাটা পড়ল কিনা বোঝা গেল না। দাঁতে দাঁত চেপে বলল, চোখের সামনে থেকে চলে যেতে বলেছি, তার মানে এই নয় যে বাসা থেকে বেরিয়ে যেতে হবে। প্রতিভাকে চলে যেতে দেখে শাইতা বেগম যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। তবে একটা ব্যাপারে মনে ভীষণ খটকা গেঁথে গেছে, তা হলো প্রতিভাকে আমির হামজা তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা। সেখানে কি এমন ঘটনা ঘটলো যার জন্য আমির হামজা নিজের মেয়েকে দূর দূর করে তাড়িয়ে দিল? মর্জিনা খাতুনও একই সাথে বিস্মিত। আমির হামজাকে নিজের বিস্ময়ের কথা জানাতে তার চোখে মুখে স্পষ্ট হতাশার রেশ দেখা গেল। শাহিদার সামনে এবার আর নিজের দুর্বলতা লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলেন না। বিস্তারিত সব ঘটনা জানাতে শাহিদা বেগম বিদ্রুপের হাসি হাসল। আগেই বলেছিলাম, দেখেছেন তো আম্মা আপনাদের আদরেনি কি করলো? একদম ঠিক আছে। আমির হামজার তরফ থেকে কোনো জবাব এলো না। মর্জিনা খাতুন ছেলেকে বোঝাতে গেলেন, শত হলেও প্রতিভা ছোট থেকে দাদির কাছে মানুষ হয়েছে। দাদি তাকে যতটা চিনেছে তাতে তিনি যে আমির হামজার কথায় কর্ণপাত করেননি সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বাপ, আমার মনে হয় তোমার ভুল হইতাছে। তুমি আরেকবার খবর নিয়ে দেও, আমার নাতিন এই কাম করণের মতো মাইয়া না। আম্মা, আমি নিজের চোখে সবটা দেখেছি। আপনার ভাইজি আমায় সবটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। দেখি তুমি আমার সামনে হেরে ফোন লাগাও, আমি কথা কই। আমির হামজা মর্জিনা খাতুনের পীড়াপিড়িতে আয়েশাকে ফোন লাগালো, কিন্তু তাতে কি? উল্টো আয়েশাকে ফোনে পেলেন না। বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট শেষ করে চলেছে আহির। নিকোটিনের কালো ধোঁয়া এসে ফুসফুসটাকে একদম চলসে দিচ্ছে, তা সত্ত্বেও ছাড়াছাড়ির নাম নেই। ছাত্র জীবনে বন্ধুদের সাথে আড্ডার ছলে সিগারেট সেবনের যাত্রা শুরু হয় আহিরের। প্যাকেটের গায়ে স্পষ্ট হাইলাইট করা আছে, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নয়তো ধূমপান ফুসফুসে ক্যান্সারের জন্য দায়ী। বড় ছোট কম বেশি সবার জানা থাকলেও মানুষ জেনে শুনেও কেন এটা খায় সেটা কখনো ভেবে কুলকিনারা করতে পারেনি আহির। বন্ধু মহলের প্রায় অনেককেই দেখতো সিগারেটে আসক্ত। জিজ্ঞেস করলে জানাতো, এটা তো চোখে সিগারেট হলো, আমার জন্য এটা হচ্ছে টেনশন আর ডিপ্রেশন দুটো দূর করার সাময়িক মাধ্যম। যখন রিয়েলাইজ করবি জীবন থেকে খুব প্রিয় জিনিস হারিয়ে ফেলছিস, তখন এটাতে দুটো টান মেরে দেখিস। আশা করি সেদিন সবটা বুঝতে পারবি। তাদের এক একজনের অহেতুক কথাবার্তা শুনে আহির বিদ্রুপের সাথে হাসতো। আজ এতদিন পরে তাদের দেওয়া সাজেশনটা কেন জানি আহিরের মনে ধরল। বিকেলের পর থেকে প্রতিভার সাথে আহির একটা শব্দ উচ্চারণ করেনি। রাত বাড়তে দুজন একই বাসার দু কর্নারে। রাতের গভীরতা বাড়তে প্রতিভা আহিরের কাছে এলো। খাওয়া দাওয়া হয়তো কিছুই হয়নি তাদের। এত সময় পর আহিরের মন মেজাজ ঠিক হয়েছে কিনা জানা নেই তার।
তার জন্য লোকটা সারা রাত না খেয়ে কাটাবে, সেটা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব না। যত যাই হোক, নিজেকে নিয়ে প্রতিবার কখনো কোনো চিন্তার কারণ না থাকলেও আহিরের জন্য ভাবছে। রুমের কোথাও আহিরকে দেখতে না পেয়ে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। আহিরের মুখ দিয়ে ধোঁয়া বের হয়ে সেগুলো শূন্যে মিলিয়ে যাচ্ছে। সে কি, তার মানে আহির ধূমপান করে? কই, কখনো নজরে পড়েনি তো। প্রতিভা ভাবল আপনি ধূমপান করেন? আহির প্রতিভাকে দেখে না দেখার ভান করলো। প্রতিভা ধূমপানের প্রসঙ্গ বাদ দিল, সরাসরি জানালো, সারাদিন কিছুই খাননি, খেতে চলুন। আহির আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার খিদে নেই, কারোর খিদে পেলে সে যেন খেয়ে নেয়। প্রতিভা বুঝলো আহিরের রাগ এত সহজে ভাঙার নয়, তাকে তার ভাষায় বোঝাতে হবে। দোষ যেহেতু করেছেই, তাহলে এবার না হয় আরেকটুখানি করা যাক। আহিরের কথার জবাবে প্রতিভা আহিরকে অবাক করে দিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো। হলেও তাই, প্রতিভার আকস্মিক কাণ্ড আহিরকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিল। আহিরের কথার জবাবে প্রতিভা আহিরকে অবাক করে দিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল। সিগারেটের ধোঁয়া প্রতিভার মুখের ভেতর ঢুকতে তার কাশি উঠে যায়। কাশতে কাশতে প্রতিভা মেঝেতে বসে পড়ে। প্রতিভার আকস্মিক কাণ্ড আহিরকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিলেও এতে তার মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। ঠিকই আছে, অসময় প্রেম জেগে উঠলে এমনটাই হবে। আগেই বোঝা উচিত ছিল, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। এদিকে প্রতিভার কাশির কারণে মনে হচ্ছে দম বেরিয়ে আসবে। কয়েক সেকেন্ড সময় পর কাশি থামতে বলল, প্লিজ সিগারেটটা ফেলে দিন, এটার গন্ধ আমার অসহ্য লাগছে। প্রতিভা আহিরকে থামাতে নিজের ঠোঁটের দ্বারা আহিরের ঠোঁট ছুঁয়ে দেয়। ফলাফলস্বরূপ সিগারেটের ধোঁয়ার প্রভাবে প্রতিভার সাথে সাথে কাশি উঠে যায়। আহির আগের ন্যায় দাঁড়িয়ে থেকে বলল, কই, আমার কাছে তো অসহ্য হচ্ছে না। আপনার কাছে না লাগতে পারে, তার মানে এই না যে আপনার চারপাশের মানুষজনের কাছেও অসহ্য লাগবে না। শত হলেও সবার পছন্দ অপছন্দের তালিকা এক হবে না, এটাই স্বাভাবিক। উপদেশ দিতে আসার আগে নিজের মাথাটা একটু ঢুকিয়ে নিলে বেশি খুশি হব। তাই বলে আপনি আমার জন্য নিজেকে কষ্ট দিতে পারেন না। প্রতিভা হাতে দুটো আহিরের সামনে জড়ো করে বলল, আপনার আল্লাহর দোহাই লাগে, অনেক খেয়েছেন, এবার বন্ধ করুন। প্রয়োজনে আমাকে যা শাস্তি দেওয়ার ইচ্ছে দিন, তবুও নিজের ক্ষতি করবেন না। আমি কি করতে পারি আর কি পারি না সে ব্যাপারে তোমার কোনো ধারণা নেই প্রতিভা। আহির হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে মারল। আহির স্বাভাবিকের চাইতে খানিকটা জোরে কথাটা বলে রুমের দিকে পা বাড়ালো। সদর দরজার সামনে অচেনা মেয়েটিকে দেখে অবাক হলো প্রতিভা। এখানে আসার আগে কিংবা পরে তাকে দেখেছে বলেও মনে হয় না। প্রতিভা ভদ্রতার খাতিরে মেয়েটিকে সালাম জানিয়ে ভেতরে আমন্ত্রণ জানাতে মেয়েটি হাসি মুখে ভেতরে প্রবেশ করলো। মেয়েটিকে দেখে সমবয়সী মনে হলেও কথা বলে জানতে পারলো মেয়েটা বরং বয়সে তার থেকেও বড়। পরিবার পরিজনদের সাথে তাদের পাশের ফ্ল্যাটে থাকেন। মেয়েটা বিবাহিত, নাম কণা। তাই তো দুজন দুজনকে যাবৎ ভাবি বলেই সম্বোধন করেছে। আত্মীয়তার দিক থেকে বাঙালিদের সুনাম সেই বহুকাল ধরে। পরিচিত অপরিচিত যেই আসুক না কেন, সবার সাথে ভদ্রতার খাতিরে হাসি মুখে আমন্ত্রণ জানানো যেন প্রতিটি বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে আছে। ইসলাম ধর্মের দিক থেকে বিবেচনা করলে বলা হয়, যখন মেহমান ঘরে প্রবেশ করে তার সাথে সাথে হাজার বরকত এবং রহমতও প্রবেশ করে, এবং আল্লাহ তাআলা নাকি যখন খুশি হন তখন ঘরে মেহমান প্রেরণ করেন এবং কন্যা সন্তান দান করেন। আত্মীয়তাকে একটি মহৎ গুণ, যা আত্মীয়তার বন্ধনকে মজবুত করে, বন্ধুকে করে সুদৃঢ় এবং সামাজিক সৌহার্দ্য দৃষ্টিতে বড় ধরনের ভূমিকা রাখে। কণা মেয়েটি ভীষণ মিশুক। মেয়েটির স্বামী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। আহিরের ব্যাপারে জিজ্ঞেস করলে প্রতিভাও হাসি মুখে জবাব দিয়েছে, ভাবি কি বাসায় একাই থাকেন? না মানে আসার পর আর কাউকেই দেখলাম না তো, তাই জিজ্ঞেস করলাম। প্রতিভা বলল, জি ভাবি, আপাতত একাই আছি, সবে কয়েকদিন হলো এসছি তো। ও আচ্ছা, যাক, এখন থেকে আপনার আর আমার সময় একসাথে ভালোই কাটবে বলেন। আজ তাহলে আসি কেমন ভাবি? আপনার ফ্ল্যাটের পাশে আছে, কিন্তু প্রতিবেশী হিসেবে কোনো দরকার হলে অবশ্যই জানাবেন। প্রতিভা মৃদু হেসে বিদায় জানালো। কথা বলে কি বুঝলে? ভদ্রলোক তার স্ত্রী কণাকে জিজ্ঞেস করতে কণার উত্তর এলো, আরে শুধু শুধু তুমি ভুল ভেবেছ, আসলে এমন কিছুই না। মেয়েটা যথেষ্ট মিশুক, তাছাড়া
তার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করতে অন্য সব বউদের মতো হেসে জবাব দিল। সেটা হলে তো ভালোই। কাল লোকটা যেভাবে চেঁচামেচি করতে শুনেছিলাম না, তুমি শুনলে নিজেও এটাই ভাবতে। স্বামী স্ত্রীর মধ্যে এমন একটু একটু হবে, এটাই স্বাভাবিক। তোমাদের পুলিশদের একটাই দোষ, বুঝলে তো? সবাইকে খালি সন্দেহের চোখে দেখো। আহির সন্ধ্যার পর বাড়ি ফিরেছে। গত একদিন ধরে আহিরকে এভাবে গম্ভীর দেখতে প্রতিবার কেন জানি ভালো লাগছে না। তাছাড়া সেও বাসাতে সারাদিন একা একা থাকে। দুটো কথা বলার মতো একটা মানুষও নেই এই বাসায়। বাসায় কি কেউ এসেছে? প্রতিভা ওড়নার এক কোণা বারবার আঙুলে পেঁচানোর মতো করছে। সত্যিটা বলবে কি না সেটা নিয়ে তাকে বেশ ভাবাচ্ছে। যদি শোনে অপরিচিত মহিলা বাসায় এসে তার সাথে গল্পগুজব করে গেছে, তাহলে আহিরের প্রতিক্রিয়া কি হবে? আহির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রতিভার দিকে। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কেউ এসেছিল? না মানে হ্যাঁ। প্রতিভা আমতা আমতা করতে লাগলো। সামান্য একটা কথাই তো জিজ্ঞেস করেছি, এত ঘাবড়ানোর মতো কিছু হয়নি। পাশের বাসার একজন এসেছিল, নতুন ভাড়াটিয়া হিসেবে পরিচিত হওয়ার সুবাদে এসছে। আহির কোনো কথা না বলে চুপ করে রইল। আহিরকে এভাবে চুপ করে থাকতে দেখে প্রতিভা শুধালো, আপনি কি এখনো রাগ করে আছেন? আমার জায়গায় থাকলে তুমি কি করতে? আমি আপনাকে সত্যি বলতে চেয়েছিলাম, পরে ভেবেছি আপনি ব্যস্ত থাকেন সারাদিন, তাই আর জানানো হয়ে ওঠেনি। প্রতিভা, তুমি কি গল্প উপন্যাস পড়তে পছন্দ করো? পছন্দ করি ঠিক বলা যায় না, কিন্তু হ্যাঁ ভালো লাগে। ঠিক আছে, বাদ দাও। তোমাকে আজ একটা গল্প শোনাবো, শুনবে? প্রতিভা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কয়েক মাস আগের ঘটনা। বিসিএস পরীক্ষায় আমার সাফল্য অর্জনে বন্ধু মহল থেকে শুরু করে পরিবার পরিজন সবাই খুশিতে আত্মহারা। অন্য বাবারা যেখানে ছেলে পড়াশোনা শেষ করে বাবার বিজনেস দেখানোর কথা বলে, সেখানে আমার বাবা আমাদের দুই ভাইয়ের বেলায় ব্যতিক্রম মতামত পোষণ করেছিলেন। তিনি চাইতেন পড়াশোনা শেষ করে আমরা নিজের মতো কিছু করি, হোক না সেটা অতি সামান্য স্যালারির ছোটোখাটো চাকরি। কয়েকদিন পরে আমি পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ব, হয় নিজের স্বার্থে, নয়তো একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্বের খাতিরে। বন্ধুদের তখন তো খুব একটা সময় দেওয়া হবে না। সেসব ভেবে মেহরাব সহ আরও কিছু বন্ধুরা জানালো তারা এই সুযোগে কোথাও লম্বা সফরের আয়োজন করবে। এদিকে বন্ধু মহলের সবারই প্রায় সব জায়গা ঘোরা শেষ হয়ে গেছে বলা যায়। শেষে অনেক ভেবেচিন্তে ঠিক করা হলো মেহরাবদের গ্রামের বাড়িতে যাবে। গ্রামে মেহরাবের মামা তার পরিবার নিয়ে থাকে, সেই সুবাদে আগে তারও সেখানে কম বেশি যাওয়া আসা হয়েছে। সবই ঠিকঠাক ছিল। নিজের মর্জি মাফিক সবাই ঘুরলাম ফিরলাম। ঘোরাফেরা শেষে এবার রাজশাহী ফেরার পালা। মামাদের সবার থেকে বিদায় নিয়ে চলেই আসছিলাম। বিপত্তি বাঁধলো আমাদের গাড়িটা মেইন রোডে ওঠার পর। হঠাৎ করে অপোজিট সাইডে একটা যুবতী মেয়ে এসে পড়লো গাড়ির নিচে। ড্রাইভিং সিটে যে বসেছিল তার ব্রেক কষতে অনেকটা লেট হয়ে গিয়েছিল বলা চলে, ফলে মেয়েটা মারাত্মকভাবে আহত হয়। হসপিটালে নেবার পর ডাক্তার জানালো মেয়েটার ভাগ্য ভালো ছিল যে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, তবে মাথায় লাগা আঘাতটি নিয়ে তারা বেশ শঙ্কিত। মেয়েটি তখনও সেন্সলেস অবস্থায় পড়েছিল, জ্ঞান না ফেরা পর্যন্ত সেরকম কোনো কিছুই বলতে পারবে না। এমনকি কত ঘন্টা অবধি সেন্সলেস ছিল সেটাও আমাদের জানা নেই। কথাটা শোনা মাত্র সবার অবস্থা মোটামুটি নাজেহাল দশা। আসল ঘটনা কখন ঘটলো জানো প্রতিভা? আহিরের কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছে প্রতিভা। ঘটনা তখনও ভালো মতো আঁচ করতে সক্ষম হয়নি সে, তাই তো প্রশ্নের পরবর্তীতে প্রশ্ন করে বসলো। কি ঘটেছে? মেয়েটাকে আমরা কেউ তখনও সেভাবে খেয়াল করিনি। আসলে সিচুয়েশনের কবলে পড়ে কেউ মেয়েটার দিকে তাকানোর মতো অবস্থায় ছিলামও না। মাথায় একটাই খেয়াল ছিল যে পরিবারের ক্ষমতার দাপট দেখিয়ে পুলিশের হাত থেকে বেঁচে গেলেও আমাদের গাফিলতির জন্য মেয়েটার যদি সেদিন কিছু হয়ে যেত, তাহলে নিজেদের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকতাম। কখনো ক্ষমা করা সম্ভব হতো না। তার উপর রাজশাহী থেকে ফোন করা হয়েছে তাড়াতাড়ি যেন বাসায় ফিরে যাই। দাদার শরীরটা নাকি ভালো না, দাদাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। একে তো বাসায় ফেরার তারা, তার উপর আমাদের জন্য মেয়েটার এমন অবস্থা। আক্কেল জ্ঞান হারিয়ে এভাবে ফেলে রেখে তো আর চলে যাওয়া যায় না। তাই যাওয়ার আগে মেয়েটার অবস্থা একবার নিজের চোখে দেখে যেতে চাইলাম। মেয়েটার কেবিনে ঢুকতে জানি না কি হলো, মেয়েটার মায়াবী চেহারার দিকে তাকিয়ে থমকে গেলাম। জানো, মেয়েটা বোধহয় চোখে কাজল পড়তে ভালোবাসে, যার দরুন চোখের কাজল লিপটে গেছে। হলদেটে চেহারার মেয়েটিকে তখন কতটা মায়াবী লাগছিল সেটা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না। পরিচয়হীন মেয়েটি সেদিন হ্যাং দেখায় এতটা মায়ায় আটকে ফেলবে আমার একদমই জানা ছিল না। ইচ্ছে হচ্ছিল আরো কিছু সময় ব্যয় করে ওভাবেই তাকিয়ে দেখি,
কিন্তু হাতে যে মোটেও সময় নেই। আহির দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল, তো চলে আসতে হলো। হসপিটালের সব বিল আমরাই পেমেন্ট করে দিলাম, কারণ মেয়েটার পরিচয় আমাদের কারোর জানা ছিল না।